প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। 13 নভেম্বর ঢাকা শহরে কি ঘটছে, এই টেনশনে, এই উত্তেজনায় আমাদের যে সিনিয়র সিটিজেন উপদেষ্টা বৃন্দ ঘুমাতে পারছে না, ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, ঘন ঘন মাথা চুলকাচ্ছেন, মাথা ঘামছে। তাদেরকে নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিও। এবং একই সাথে দর্শক, আপনারা যারা ভাবছেন যে আগামীকাল 13 নভেম্বর ঢাকা শহরে কি হয়ে যাবে, কমপ্লিট লকডাউন, এই লকডাউনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথমবার ঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। এর আগে আমরা জানতাম যে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে মানে বিভিন্ন ধরনের পণ্ডিত লোকজন বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই প্রথম একটা কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি শেখ হাসিনার যে মাঝে মাঝে আমরা যে তার টেলিকনভারসেশন গুলা শুনি, তার মধ্যে একটার মধ্যে শোনা গিয়েছে যে তিনি এটা এন্ডোর্স করেছেন। সুতরাং 13 নভেম্বর যেদিন কি একটা কোর্ট বলে, এটাকে কি প্রাণী যেন লাফায় লাফায় চলে, ক্যাঙ্গারু কোর্ট। এই ক্যাঙ্গারু কোর্টের ভিতর থেকে শেখ হাসিনার নামে একতরফা যে বিচারের রায় বের হবে, এবং সেই বিচার কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন। যে মাঝখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ হয়েছে যেখানে সরকারের দেওয়া শেখ হাসিনার এক উকিল হেসে হেসে যে কথাগুলো বলছেন, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, সেটাতে আমরা যাচ্ছি না, কিন্তু সেই রায়কে কেন্দ্র করে 13 নভেম্বর ঢাকা শহরে লকডাউন ডাকা হয়েছে। ইতিমধ্যে এটাকে কি বলা যায় যে একেবারে মাথায় উঠে যায় না, ওই মাথায় উঠে গেছে টেনশন। আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে। এবং আজকে স্বরাষ্ট্র, এই ভিডিওটি যখন করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছে না, যে কি নাম, ওই যে জাহাঙ্গীর ভাই, ওই জাহাঙ্গীর সাহেব বলেছেন যে খুব প্রস্তুতি আছে, প্রিপারেশন আছে, এবং উনি সারা বাংলাদেশের যত বাহিনীর যত মেম্বার টেম্বার আছে ইলেকশনের নাম করে সব শুনিয়ে দিয়েছেন। 5 লাখ আনসার আছে, 2 লাখেই আছে, 1 লাখেই আছে। এবং আমাদের নয়নমণি ওয়াকার সাহেব, তার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, তারাও অ্যাকশনে থাকবেন বলে শোনা যাচ্ছে। যদিও সেনাবাহিনীর 50% অলরেডি ব্যারাকে ফিরে গেছেন বলে বাজারে শোনা যাচ্ছে, সরকার সেটাকে স্বাভাবিক কারণেই অস্বীকার করছেন বা দামাচাপা দিয়ে রাখছেন, বলতে চাচ্ছে না। এই অবস্থায় আসলে 13 নভেম্বর কি ঘটবে? প্রিয় দর্শক, আপনাদের কি ধারণা? আপনাদের যার যার ধারণাটা কমেন্ট বক্সে বলবেন, আমরা মিলিয়ে দেখবো 13 তারিখের পরে আসলে কি ঘটে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ধারণা 13 নভেম্বর খুব সিগনিফিকেন্ট কোনো কিছু ঘটতে যাবে না। কেন ঘটতে যাবে না? কারণ আওয়ামী লীগ যে ট্যাকটিক নিয়েছে, যে কৌশল নিয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে, সেটা হচ্ছে বাঘ আইলো সিস্টেম। আমরা সকলেই জানি সেই রাখাল বালকের গল্প, যে প্রতিদিন বলতো বাঘ আইলো, এবং গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসতো। এইভাবে করতে করতে একটা সময় লোকজন বিরক্ত হয়ে বললো যে না, ওর কথা বিশ্বাস করা যাবে না। ঠিকই ওই সময় বাঘ আসলো। আমার ধারণা আওয়ামী লীগ এখন এই বাঘ আইলো স্লোগান দেওয়া শুরু করেছে, এবং এই স্লোগান আপনারা দেখবেন যে তাদের কিছু প্রস্তুতি হচ্ছে। বাইরে তারা প্রচুর মিছিল করছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করছে, এবং এই মিছিলগুলো এখন আগে যেটা বলে একটু কি বলা যায়, তাদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলেন আমাদের সরকারি দলের লোকজন, যে এইখানে জয় বলে আর 2 মাইল দূরে গিয়ে বাংলা বলে। এখন দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে একই জায়গায় জয় বাংলা বলা শুরু করেছে, লোকজন বাড়ছে। আমি জানি না এই লোকজন আওয়ামী লীগ কোথা থেকে পাচ্ছে, কারণ আমার যতটুকু জানা যে বাংলাদেশের সব জেলখানা তো আছে, যেগুলো পুরনো জেলখানা ছিল ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, যেগুলো উদ্বোধনের অপেক্ষা ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীকে জায়গা দেওয়া যাচ্ছে না, এই পরিমাণ নেতাকর্মী তারা গ্রেফতার করেছেন। এর বাইরে যেটা আছে, আমরা জানি যে এনসিপি এবং আমার বিএনপি ভাইদের কি বলে মামলা বাণিজ্য, এক হত্যা মামলায় 300 লোকের নাম দিয়ে যারা টাকা দিতে পারে দেয়, তার বাকিদেরকে ঢুকিয়ে দিচ্ছেন। এই যখন অবস্থা, তখন 13 নভেম্বর আসলে কি হতে যাচ্ছে? নাম্বার 1, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 13 তারিখে খুব বড় আকারে কোনো জনসমাগম এই মুহূর্তে ঢাকা শহরে করবে না। এটা করবে না কারণ তারা তাদের শক্তি সঞ্চয়ের জায়গাটা রাখতে চায়। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তারা ওই ফাঁদে পা দিতে চাচ্ছে না। হুট করে গত 2-3 দিন ধরে প্রচুর ককটেল বিস্ফোরণ হচ্ছে গোটা ঢাকা শহরে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জায়গায় আবার সেই আগের সিগনেচার যেটা হচ্ছে বাস পুড়িয়ে দেওয়া, সে বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এইভাবে একটা টেনশন উত্তেজনা তৈরি করে আওয়ামী লীগ যে বাস পোড়ায় এই দাগটা আওয়ামী লীগের উপরে দিতে চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাস পোড়াতো, আমি বলছি না যে তারা খুব সহজ সরল ভালো লোক, তারা এগুলো করে না বা অতীতে করে নাই, সেক্ষেত্রে হয়তো বড় সিগনিফিকেন্ট সংখ্যা হতো। মানে তাদের যদি সেই প্রস্তুতির জায়গাটা থাকতো, আওয়ামী লীগের পক্ষে ঢাকা শহরে 50টি বাস একদিনে পুড়িয়ে দেওয়া সম্ভব। 7টা জায়গায় ককটেল মেরেছে, একটা জায়গায় দেখলাম আবার এনসিপি দৌড়ে গিয়া একটা ছেলেকে গ্রেফতার করে ফেলেছে বা ধরে ফেলেছে। সেই ছেলে আবার শিবির করে বলে আমি দেখলাম বিএনপির এক নেত্রী বলছেন, রাজনীতি ভাই। যাই হোক,
এখন ওই 7 জায়গায় ককটেল ফাটিয়ে বা 10 জায়গায় ককটেল ফাটিয়ে ত্রাস করার জায়গায় না, আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে, তারা একসাথে 100, 150, 200 জায়গায় ঢাকা শহরের ভিতরে হয়তো 2 ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারতো বা ত্রাস তৈরি করতে পারতো। বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের ম্যাপিং। এগুলা হয় এজেন্সি করতে পারে, সরকার করতে পারে, অথবা আমি বলছি না যে আওয়ামী লীগ করতে না পারে, আওয়ামী লীগও করতে পারে, কিন্তু দলীয়ভাবে স্ট্রাকচার্ড ওয়েতে তাদের আক্রমণ হলে আরো অনেক বড় আক্রমণ হতো। এই সব কিছু মিলিয়ে 13ই নভেম্বরের যে কর্মসূচিটি আছে সেটা কিছুটা আমি বলবো যে জনসমর্থনের উপর নির্ভর করে আওয়ামী লীগ একটু চেক করতে যাচ্ছে, এবং সেই জনসমর্থন কিছুটা তারা পাবেন। আমরা দেখলাম যে কিছু কিছু মিছিল যেটা হচ্ছে, তারা কেন এখন দৌড় দিয়ে মিছিল করছে না, ধীরে সুস্থে মিছিল করার সুযোগ তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে আশেপাশে জনগণ রিয়েক্ট করছে না, যেটা একসময় ধরে নেওয়া হয়েছিল যে আশেপাশে জনগণ বলতে বিরক্ত হবে, বরঞ্চ কিছু কিছু জায়গায় আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে জনগণের এক ধরনের মৌন সম্মতিও আছে, এবং এই মৌন সম্মতি থাকাটা হচ্ছে সিগনিফিকেন্ট। এবং আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করে চায়, সেটা তাদেরকে জনগণকে নিয়েই করতে হবে। সেটা ককটেল দিয়ে হবে না, সেটা বাস পুড়িয়ে হবে না, সেটা কোনো ধরনের সংঘর্ষ সংঘাতের মাধ্যমে হবে না। শুধু তাই নয়, তাদেরকে যাতে বাস পোড়ানো এবং ককটেল মারার জন্য কেউ চিহ্নিত না করে, এই জায়গাটা তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই দুটো সতর্ক জায়গায় যদি তারা থাকতে পারেন, জনসম্পৃক্ততা যদি তৈরি হয়, তাহলে আওয়ামী লীগ 13 নভেম্বর যে উত্তেজনা তৈরি করেছে, যে টেনশন তৈরি করেছে সরকার এবং সরকারি সকলগুলো রাজনৈতিক দলের মধ্যে, এইটা হয়তো কেটে যাবে। কিন্তু এটা কি শেষ? এখানে কি কাহিনী শেষ হয়ে যাবে? এটা আসলে কাহিনী শেষ হবে না। এটা ওই যে বাঘ আইলো সিস্টেম শুরু হচ্ছে। কারণ যে জুলুম, যে অত্যাচার, যে নিপীড়ন এই সরকার করছে, আওয়ামী লীগের উপর করছে, আওয়ামী লীগের নাম করে সাধারণ মুক্তিকামী সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় স্পিরিটে যারা আছে তাদের উপরে করছে, এটা তাদেরকে হার্ট করবে, এটা তাদেরকে ফেরত আসবে। এই যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে, বাংলাদেশে এই জিনিস ভুলে যাবে, এটা যদি কেউ মনে করে থাকেন বোকার স্বর্গে আছেন। এই যে শত শত নিরীহ মানুষকে হত্যা মামলা, এই মামলা সেই মামলা দিয়ে চাঁদাবাজির বাণিজ্য হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, বাংলাদেশ এগুলো ভুলে যাবে মনে করে থাকলে ভুল করবেন। এর আগে বহু শাসক বহুবার এটা ভেবেছিলেন এবং তারা ভুল করেছেন। আমি আজকে দেখলাম এবং খুব আশ্চর্য হলাম, বদরুদ্দিন আহমেদ কামরান আমাদের সিলেটের মেয়র ছিলেন, সাবেক মেয়র, মারা গিয়েছেন। ওনার বাড়িতে গেছে ওনার ছেলে শিপলুকে গ্রেফতার করতে গিয়েছে। শিপলু আওয়ামী লীগের নেতা, তাদেরকে পায়নি। তাদের পাশের ঘরে, মানে এটা একটা জয়েন্ট ফ্যামিলি, আমি ওই পরিবারকে চিনি, খুব ব্যক্তিগতভাবে চিনি, জয়েন্ট ফ্যামিলি, তাদের অনেকগুলা বাসা আছে, মানে পুরোনো বাড়ির কম্পাউন্ড, গ্রামের বাড়ির মতো। ক্লাস 9-এ পড়া তার ভাতিজা, যে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে, ঢাকা সিলেটের একটা ভালো স্কুলে পড়ে, সে নিরীহ একটা লেখাপড়া করা ছেলে, তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। এবং এর আগে আপনাদের মনে আছে শিবিরের সাথী একটাকে জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে যাত্রাবাড়িতে হত্যা করে ঝুলিয়ে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল। এবং আমরা ব্যাপক সুশীল সমাজ হাহাকার, আমি সহ হাহাকার করে উঠেছিলাম, আহারে এই কচি ছেলেটার উপরে কি জুলুমটা যে এই আওয়ামী লীগ সরকার করছে। আমরা যারা সেই হাহাকার করছিলাম, আমার মনে হয় আমি ছাড়া আর কেউ এখন, এই যে বদরুদ্দিন আহমদ কামরানের ক্লাস 9-এ পড়ে ভাতিজা, তাকে কোনো কারণ ছাড়া পাশে থাকে, তাকে গ্রেফতার করে ফেলা হলো এবং বলা হয়েছে অনেক দূরে, লালাবাজারে, মানে লালাবাজার কিন্তু শহরের ভিতরে না, বেশ দূরে একটা জায়গায়, নাকি হাইওয়েতে সে কোনো একদিন মিছিল করছিল ছাত্রলীগের নামে। এই যে জুলুমবাজি করছে, কারণ হচ্ছে আর তো গ্রেফতার করতে করতে এত বাকি নাই। গ্রেফতার করতে করতে এসে এখন ক্লাস 9-এর বাচ্চাদেরকে ঠেকছে, আগামীতে হয়তো ক্লাস 7-এর বাচ্চাকে গ্রেফতার করতে যাবে, ক্লাস 5-এর বাচ্চাকে গ্রেফতার করতে যাবে, এবং এগুলো ঘুরে আসবে না, ফিরে আসবে না, সেটা আশা করে লাভ নাই। সুতরাং বাঘ আইলো নিয়ে আমি উপদেষ্টাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা ভয় পায় না, কিন্তু একটা সময় এই যে নির্যাতন আপনারা করছেন, এই যে নিপীড়ন আপনারা করছেন, এর প্রতিটি আপনাদের কাছে ফেরত আসবে, এবং তখন আমি পিছন থেকে দাঁড়িয়ে বলতে পারবো, দৌড়ারে বাঘ আইলো। আগামী দিনের প্রধানমন্ত্রী এনসিপি নেতা নাহিদের একটা ভিডিও লিক হয়েছে ভেবে আপনারা আবার কমেন্ট বক্সে ভাই লিঙ্ক দেন এসব করতে যায় না। এটা ভিডিও লিক হয়েছে বলাটা আমার স্লিপ অফ টাং হয়েছে। ভিডিও প্রকাশিত হয়েছে মানে হচ্ছে লিক হয় নাই, দেখা যাচ্ছে। এবং সেটা আমি দেখলাম এনসিপির ফেসবুক পেজে, সেখানে পিছনে জাতীয় সংসদ ভবনের ছবি নিয়ে আমাদের এনসিপির নেতা, এনসিপি বাংলার আগামী দিনের প্রধানমন্ত্রী, আমি না, ওনারা বলেন, আমরা বাকিরা বলি না, বাকিরা বললে তো ঘুরায় হাসবে, ওনারা বললে হাসবে না। তো সেই প্রধানমন্ত্রী পদ প্রত্যাশী খায়রুল কি ওটা জনমুক্তি পার্টি নাকি যেন, নাহিদ সাহেব, ন্যাশনাল এনসিপি থাক। তো ওই এনসিপির নেতা নাহিদ লোকজনকে বলছেন, রাজনীতিতে আসতে লোকজনকে নমিনেশন নেওয়ার জন্য, মনোনয়ন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, বলছেন আপনার যদি কোনো আইডিয়া থাকে, ভালো আইডিয়া থাকে, সেই আইডিয়া নিয়ে সংসদে চলে আসুন।
ভিডিওটি দেখে আমার কাছে যেটা প্রথম মনে হলো যে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এনসিপি কে নিয়ে একটা পর্ব করব, ছোটখাটো কিছু কমেন্ট করব, কিন্তু করব বলে করা হয় নাই। আপনারা জানেন যে আমি আসলে ইউটিউবে খুব একটা নিয়মিত নই, কোথাও নিয়মিত নয়, অলস মানুষ। তারপরেও এটা করব ভাবছিলাম, কিন্তু এই ভিডিওটি দেখার পরে মনে হলো এই ভিডিওটি এখন করে ফেলতে হবে আমাকে। কেন করে ফেলতে হবে? কারণ করব করতে করতে এই দল টিকবে কিনা না, থাকবে কিনা না, এখন আমার তো এই ভয়ে লাগে ইদানিং। তো এই জন্যই আজকে এটা করা। এনসিপির এই যে আহ্বান এই তারা করছেন এবং তারা জনগণকে রাজনীতিতে সম্পৃক্ত হতে, এনসিপিতে সম্পৃক্ত হতে, শাপলা কলিতে সম্পৃক্ত হতে উৎসাহিত করছেন, বলছেন, আবেদন করছেন। খুব ভালো, খুব স্মার্ট, খুবই বুদ্ধিমানের মতো কাজ। কিন্তু এই চিড়ে কি আর ভিজবে? এই চিড়ে আর ভিজবে না। এই চিড়ে কেন ভিজবে না? কারণ হচ্ছে এনসিপি মূলত কেন রাজনীতিতে ব্যর্থ হচ্ছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এখন থেকে সিরিয়াস কথা বলবো। এনসিপি রাজনীতিতে টিকবে না অনেকগুলো কারণ আছে, বড় কারণ আছে, ছোট কারণ আছে। আমি তিনটি কারণকে খুব প্রাথমিকভাবে চিহ্নিত করেছি, এই তিনটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এনসিপি টিকবে না প্রথম কারণ হচ্ছে তারা শুরুই করেছে একটা বিদ্বেষের রাজনীতি দিয়ে, এবং সেই বিদ্বেষটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধিতার বিদ্বেষ। কোনো দরকার ছিল না। তারা সকলে এই প্রজন্মের লোক, তাদের উচিত ছিল মুক্তিযুদ্ধকে সে সম্মান দিয়ে রাখা ও বাঙালির ইতিহাসের সবগুলোকে সম্মান দিয়ে রাখা। কিন্তু আপনারা দেখবেন প্রথম থেকেই তারা কোনো একটা কারণে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগকে গুলিয়ে ফেলেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রাজনীতি আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কথা আছে, আমি সবকিছু মেনে নিচ্ছি। অফকোর্স আওয়ামী লীগের বিরোধী শক্তি তারা, কিন্তু এটা বাদ দিয়ে তারা লেগেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। ভাই, একটা কথা আপনাদেরকে বলি, এই হাদি দিয়ে ঠেলা পাহাড় ঠেলতে পারবেন না। এই হাদি দিয়ে পাহাড় ঠেলার কাজ আপনাদের অনেক আগে লোকজন করে ফেলেছে। সরি আমার দর্শক, আপনারা যারা হাদি দিয়ে কিভাবে, হাদি শব্দটা বুঝতেছে না, এটা হচ্ছে ওই যে আছে না টিনের চালে কাউয়া, ভাইয়া আমার ওই যে কি একটা আছে না, ওইটা ছিঁড়ে মিড়ে ফেলানোর কথা বলে না হাদি। তো যেহেতু আমার ইউটিউব দর্শক বেশিরভাগই হচ্ছে খুব সিরিয়াস দর্শক, ভালো দর্শক, এবং এদের অনেকেই টেলিভিশনে দেখেন, পুরা পরিবারের সামনে এই ভিডিওটা দেখে থাকেন, যার কারণে আমরা ওই টিনের চালে কাউয়া, ভাইয়া আমার ওইটা বলতে পারছি না, ওই শব্দটা না বলে হাদি মাদি বলছি, আপনারা বুঝে নিন। যাই হোক, মূল কথায় আসি। এই যে হাদি দিয়ে পাহাড় ঠেলা, এটা আপনাদের যে আব্বা ছিলেন, আব্বা বলেন বা দাদা বলেন, প্রফেসর গুলাম আজম সাহেব, তিনি এই ঠেলাঠেলিটা বহু বছর করেছিলেন। উনি 71-এ পরাজিত হওয়ার পরে যখন পশ্চিম পাকিস্তানে পালিয়ে গেলেন, 78 সাল পর্যন্ত 7 বছর উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি বানালেন, এবং সেটা দিয়ে তিনি চাঁদাবাজি করতেন। রিসিট আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন। এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে 78 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান আর পুনরুদ্ধার করতে পারেন নাই। বাংলাদেশই রয়ে গেল। সম্প্রতি আপনারা দেখবেন বাংলাদেশের বর্ষিয়ান নেতা, এই মুহূর্তের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট নেতা এবং খুব ভদ্রলোক হিসাবে বিএনপিতে যার পরিচয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু গতকালকে বা গত পরশুদিন ফেসবুকে বলেছেন যে আমার আব্বা মুক্তিযুদ্ধের সময় কি করেছেন না করেছেন, ইন্ডিয়া ছিলেন, ফেরত এসেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এই সময়ে এসে, যখন মানে যেদিকে তাকাবেন সেদিকে তো বিএনপি, এই বিএনপির জয় জয়কারের সময় এসে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তার বাবার কি অবদান ছিল, তার বাবার ভূমিকা কি ছিল। কারণ জনমনে আছে যে তার বাবা রাজাকার ছিলেন, এবং তাকে ব্যাখ্যা করতে হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় আমার বাবা রাজাকার ছিলেন না। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের অন্তরে এমনভাবে প্রথিত, সেটাকে আপনারা চ্যালেঞ্জ করে পারবেন না। তো আমার কাছে যেটা মনে হয় যে প্রথমেই এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই কাজটা ছিল এনসিপির রাজনীতিতে প্রথম ব্লান্ডার, এবং এই ব্লান্ডারটা এখনো চলছে। দ্বিতীয় যে জিনিসটা দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে এনসিপি রাজনীতিতে কি করতে চায়, এটা খুব পরিষ্কার নয়। এই জায়গাটায় আমি একটু আমার দর্শকের সাথে শেয়ার করতে চাই। 2013 সালে যখন গণজাগরণ মঞ্চ হলো, তার পরবর্তীতে একটা সময় একটা সম্ভাবনা এবং আলোচনার জায়গা তৈরি হয়েছিল যে গণজাগরণ মঞ্চকে কি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম করা হবে কিনা, না মুক্তিযুদ্ধের চেতনায় স্পিরিট একটা নতুন রাজনৈতিক দল, তারুণ্য নির্ভর দল আসবে কিনা না। সেই সময় আমরা যারা গণজাগরণ মঞ্চের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিলাম, তাদের অনেকেই ব্যাপক স্টাডি করেছি। কারণ ওই সময়কার আরব স্প্রিংকে ধরে বিভিন্ন দেশে যে রাজনৈতিক উত্থানগুলো হচ্ছে, তরুণদের রাজনৈতিক দলগুলো হচ্ছিল, তারা কিভাবে শিফট করছে, কিভাবে সাকসেস পাচ্ছে, কেন পাচ্ছে, এগুলো নিয়ে। তো আমি আপনাদের সাথে আসলে বিশাল স্টাডি তো আজকে 10 বছর পরে, 12 বছর পরে বলার কিছু নাই। আমি জাস্ট ওই সময়কার দিল্লির আম আদমি পার্টির যদি কথা বলি, আমি ওইখানে যাবো, আর এখন যে সম্প্রতি নিউ ইয়র্ক শহরে মেয়র হয়েছেন মামদানির কথা যাবো। এই দুটো জায়গায় গেলে আপনারা বুঝবেন কেন এনসিপি ফেল করছে। আপনি আম আদমি পার্টির যদি পুরো প্ল্যানগুলো দেখেন, ওই সময় তাদের মূল পলিটিক্যাল কমিটমেন্ট ছিল ফার্স্ট দুর্নীতির বিরুদ্ধে জেহাদ। ওইটা ছিল বার্নিং ইস্যু দিল্লিতে। মানে ভারতে আমাদের মতোই তো দুর্নীতি পরায়ণ দেশ, ওইখানে আমাদের বার্নিং ইস্যু ছিল ওই সময়। এবং কেজরিওয়াল
শুধু স্ট্যান্ড নিয়েছেন তা না, তার দলের লোকজন সহ আচারে ব্যবহারে তারা দুর্নীতির বিরুদ্ধে একটা জেহাদ তৈরি করেছিলেন। দুর্নীতির বিরুদ্ধে একটা খুব শক্ত অবস্থান তারা প্রমাণ করতে পেরেছেন ভোটারদের কাছে। দ্বিতীয় হচ্ছে ভোটারদেরকে তারা কি দিবেন, তারা অনেকগুলো প্রমিস করেছিলেন, খুব ক্লিয়ার প্রমিস। যেমন ধরেন বিদ্যুৎ এবং পানির সমাধান এইভাবে করব, পানির এই সমাধান করব এবং মিনিমাম এত ইউনিট পর্যন্ত বিদ্যুৎ গরিব মানুষের জন্য ফ্রি করে দিব। গরিব মানুষের খুব সম্ভবত 2টো বাতি, একটা ফ্যান, এইরকম কিছু একটা ছিল যে এইগুলো চালাতে হলে যে বিদ্যুৎ বিল, সেটা বিদ্যুৎ বিল লাগবে না। আপনি দেখেন জনগণ কত দ্রুত ওইভাবে কানেক্ট হয়েছে। আপনি যদি সম্প্রতি একই ঘটনা আপনি বলবেন যে এটা ভারতের ক্ষেত্রে ভিন্ন হয়েছে, তা নয়। আমি মাঝখানে অনেকগুলো জিনিস স্কিপ করে যাচ্ছি, আমি মামদানিতে চলে আসছি। মামদানি নিউ ইয়র্কে কিভাবে একেবারে 1 বছর 1.5 বছর আগে কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল, উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। কিন্তু মামদানির প্রতিশ্রুতিগুলো দেখেন আপনি, আপনাদের আত্মীয় স্বজন যারা মামদানিকে ভোট দিয়েছেন নিউ ইয়র্কে আছেন, যোগাযোগ করে দেখতে পারেন, অথবা ইভেন গুগল করে দেখলেও দেখবেন মামদানি খুব পরিষ্কার কিছু কমিটমেন্ট করেছেন যেগুলো আপনি রিলেট করতে পারবেন। রেন্ট ফ্রিজ মানে কি, ভাড়া বাড়ানো যাবে না, যা ভাড়া আছে বাসা ভাড়া, বাড়ি ভাড়া আমি নির্বাচিত হলে আমি এখানে রেখে দিব, কারণ এই দেশের গরিব মানুষ বাস করতে পারছে না নিউ ইয়র্কে। আপনি দেখেন যারাই মামদানিকে ভোট দিয়েছে তাদের মাথায় রেন্ট ফ্রিজ কথাটা আছে। তারপরে মামদানি কি করেছেন, মামদানি যেমন বলেছেন যে পাবলিক বাস ফ্রি করে দিব। মানুষের মূল সমস্যা নিউ ইয়র্ক শহরে যেগুলা, বাসস্থান, চলাফেরা করা, মেডিকেল বিষয়ে তার কমিটমেন্ট আছে, এই জায়গাগুলো দিয়ে মামদানি তার পপুলারিটি, তার জনপ্রিয়তা তৈরি করেছেন। মানুষ দেখতে পেরেছে, বুঝতে পেরেছে আসলে মামদানি কি করতে চান। এর বিপরীতে আসেন আমাদের তরুণদের দল এই এনসিপি। এনসিপি আপনাদেরকে কি কমিট করেছে? এনসিপি আপনাকে কমিট করেছে ওই যে কি আমি আগে বলেছিলাম যে মুলার সনদ, এই মুলার সিজনে আইলা না, একটা ভিডিও আছে কোথাও, আপনারা দেখে নিন। মুলার বাজি, মুলার চচ্চড়ি, মুলা দিয়া গরু মাংস, মুলা দিয়া মুরগি মাংস, এরকম তাদের সবকিছু হচ্ছে। আপনি যদি জিজ্ঞেস এনসিপি কি করবে, একটা জুলাই ঘোষণা চাই, জুলাই ঘোষণা, আচ্ছা জুলাই ঘোষণার পর কি, এরপরে জুলাই সনদ, এরপরে কি জুলাই সনদের আইনি ভিত্তি, তারপরে কি জুলাই সনদের সামথিং 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 সামথিং। এজ এ ভোটার, যে ভোটারটা বস্তিতে আছেন, যে ভোটারটা শ্রমজীবী মানুষ, রিক্সা চালান, স্কুটার চালান, সিএনজি চালান, বাস ড্রাইভার, বা একজন মধ্যবিত্ত মানুষ যিনি হয়তো ব্যাংকে চাকরি করেন, যিনি হয়তো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে গভীর রাত পর্যন্ত সিনিয়র ডাক্তারদের চেম্বারের সামনে বসে থাকেন, অথবা চেম্বারের ভিতরে যে জুনিয়র এমবিবিএস পাশ করা ডাক্তার মাত্র 30,000 টাকা বা 20,000 টাকা বেতনে বসে আছেন এবং হায়ার কোর্স করার জন্য মাথার গাম পায়ে ফেলছেন। এই যে গোটা জনগোষ্ঠী জুলাই সনদ, জুলাই যে জন্য আপনার কেন ভোট দেবে, তাদের কথা, তাদের দাবি তো আপনারা কোথাও করছেন না। আমি আম আদমি পার্টির ওই সময়টাকে আমরা একেবারে, যারা ওইখানকার স্ট্র্যাটেজিক্যাল লোকজন ছিল বিভিন্ন দেশে, বিভিন্ন রাজনৈতিক দলের ওই সময়, তিনি সিয়ার কথা বলতে পারে যে তাদের অনেকের সাথে আমাদের একজনের যোগাযোগ ছিল যারা স্ট্র্যাটেজিটা করেন, বোঝার চেষ্টা করেছিলাম, তাদের অনেকের সাথে আলাপ করার সুযোগ হয়েছে, আমাদের ডাইরেক্ট আলাপ করার সুযোগ হয়েছে। ওইখানে তারা যে কৌশলগুলো নিয়েছিলেন যে জনগণের কোনো বিপদ আপদে তারা প্রথমে গিয়ে মুভ করেছেন। আপনাদের মনে আছে অনেকেই যারা স্মরণ করতে পারবেন যে আম আদমি পার্টির একটা টুপি ছিল ঝাড়ু মার্কা, এবং তারা কোথাও কিছু হলেই একেবারে ওই টুপি পরে শত শত আম আদমি কর্মী ওইখানে গিয়ে থামতেন, মব সৃষ্টি করতেন জনগণের পক্ষে, চাঁদাবাজির জন্য না, এবং তারা বাধ্য করতেন ওই জায়গাটাকে একটা ন্যায় বিচারের জায়গা তৈরি করার জন্য। এই জিনিসকে আমরা এনসিপির কাছে পেয়েছি। ঢাকা শহরে কত শত আন্দোলন হয়, কতগুলো আন্দোলনে আপনারা এনসিপি কে দেখেছেন যে গরিব মাস্টারের উপরে যখন পানি, রঙিন পানি মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে গিয়ে দেখেছেন সামনে যাইতে। উল্টা তো আমরা দেখেছিলাম যে আনসারের বিদ্রোহে তো বরঞ্চ কি বলা যায়, মাস্তানি করার জন্যই তারা লোকজন নিয়ে গিয়েছিল। এই যে জনসম্পৃক্ত সকল দাবি থেকে, সকল যোগাযোগ থেকে তাদের একটা বিচ্ছিন্নতা ছিল। এটা এনসিপি কে কেন ভোট দেব, এটা জনগণ কি পাবে, একটা জুলাই সনদ পাবে, তারপরে কি পাবে জুলাই সনদ, জুলাই ঘোষণা কোনো একটা আগে পাবে ভাই, তারপরে কি পাবে জুলাই সনদের আইনি সনদ পাবে, আইনি সনদের কি পাবে আমি জানি না, মেবি আগস্ট সনদ, সেপ্টেম্বর সনদ, অক্টোবর সনদ, সামথিং সামথিং। মানুষের সাথে এর কোনো ধরনের সম্পৃক্ততা নাই। এবং যে জিনিসটা ছিল অন্যান্য জায়গায় যে তরুণ রাজনৈতিক দলগুলো উঠেছে, তারা খুব বেশি সততাকে গুরুত্ব দিয়েছে, তারা সকল জায়গায় অনেস্টিকে সুযোগ দিয়েছে। আপনি এনসিপির লোকজনের চেহারা, ভুড়ি, কাপড় এবং তাদের গাড়ি দেখে কি মনে হয়, মানে আমি শুধু মাংস মাসুদের কথা বলছি না, ও তো লাল বাবা মাসুদ কামাল না মাসুদ সামথিং হয়ে গেছে, বাট বাকিদেরকে চেহারা সুরত দেখে মনে হচ্ছে আরে বাবারে 1 বছরে যদি এইটা কামায় 5 বছরে পাইলে তো মামারা একেবারে কি যে করবে আল্লাহ জানে। তো এটা হচ্ছে যে দ্বিতীয় কারণ যে এনসিপি আমার কাছে মনে হচ্ছে। এবং তৃতীয় যে কারণটা হচ্ছে তারা মিরর করছে, নকল করছে, তারা জামাত যা যা করতে যাচ্ছে তারা নতুন করে সেগুলো জিনিস করতে চাচ্ছে। আমার কথা হচ্ছে আপনারা একটা নতুন আলাদা রাজনীতি তৈরি করুন। আপনারা
বাজারে অরিজিনাল জামাত থাকতে, অরিজিনাল বিএনপি থাকতে, এই 2 নম্বরই জামাত, 2 নম্বরই মানে চায়না মেড জামাত হিসাবে আপনারা নিজেরা যদি প্রতিষ্ঠিত করেন, সেটা লোকজন নিবে কেন? মানে আপনারা ডানপন্থীর থেকে বেশি ডানপন্থী হইতে চাচ্ছেন, আপনারা নারীদেরকে বেশ্যা বলা জায়গায় গিয়ে বক্তৃতা দিচ্ছেন, আপনারা কথায় কথায় দিল্লি না ঢাকা বলে মানে একদম ডানপন্থী লোকজন যেটা করে থাকে। আমাদের যে কি বিক্রমপুরী একজন আছে, মোল্লারে বলে তুই গিয়া ওইখানে ন্যাংটা হয়ে শিকল ভাঙ্গা বসে থাক, আর আমরা এটাকে ইসকনের উপর দায়িত্ব দিয়ে দেবো। বিক্রমপুরী তো নাম বোধ হয়, হ্যাঁ বিক্রমপুরী। তো আপনারা বিক্রমপুরী মার্কা রাজনীতি করে তো বিক্রমপুরী মার্কা রেজাল্টই পাবেন। আপনারা যদি নিজের রাজনীতির ভেতরে না ঢোকেন, নিজেদের রাজনীতিকে না গোছান, যতই জাতীয় সংসদ ভবন পিছনে রেখে আপনারা ভিডিও লিক করে থাকুন না কেন, বিএনপির দয়া এবং দোয়ায় 2-4টা আসনের বাইরে আপনাদের রাজনীতি এবার যাবে না, এবং ভবিষ্যতে এই 2-4টা আসনও আপনারা কারো কাছ থেকে পাবেন বলে আমার মনে হয় না। ভালো থাকুন, রাজনীতি করুন, জনকল্যাণে রাজনীতি করুন নিজেদের জন্য। আমরা আরো নতুন নতুন রাজনৈতিক দল বাংলাদেশে দেখতে চাই, প্রচুর রাজনৈতিক দল দেখতে চাই, জনগণের সামনে ভালো ভালো অপশন ফুটে উঠুক, এটা কামনা করি। কিন্তু যতক্ষণ দুর্নীতি চাঁদাবাজি থেকে নিজেদের মুক্ত করছেন না, জামাতের কি এটাকে বলে ট্যাগবোর্ড, বড় জাহাজের পিছনের যে ছোট ট্যাগবোর্ড বাধা থাকে, সেটা হওয়া থেকে মুক্ত করছেন না এবং নিজের রাজনীতি ফেরত পাচ্ছেন না, ততদিন সেই আশা দেখছি না। ভালো থাকুন। আপনারা আমাদের তরুণ সমাজ একসময় আপনাদের উপরে অনেক লোক আশা করেছিল, সেই আশা ব্যর্থ হয়েছে, কিন্তু যদি চেষ্টা করেন হয়তো কিছুটা ফেরত পেতে পারেন। শুভেচ্ছা।